হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের পরের পার্টটা পড়বো। তার মানে কোন পার্টটা? আগের দিন আমরা হিস্ট্রিটা পড়েছি, আজকে আমরা ওই বোর থিওরির ক্যালকুলেশন গুলো পড়বো। তার রেডিয়াস, কোন একটা অরবিটের রেডিয়াস ক্যালকুলেশন, অরবিটের ওপর মধ্যে যে ইলেকট্রনটা ঘুরছে তার ভেলোসিটি ক্যালকুলেশন, তার এনার্জি ক্যালকুলেশন, তারপর রিডবার্গ ইকুয়েশন আমরা দেখবো। সেইটা থেকে আমরা বিভিন্ন হাইড্রোজেন স্পেকট্রাম দেখবো, কোথা থেকে কোথায় ইলেকট্রন জাম্প করলে কোন কালার দেখায়, এই সমস্ত আমরা দেখবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের টপিকে চলে আসি। টপিক হচ্ছে ক্যালকুলেশন অফ nth অরবিট, মানে ক্যালকুলেশন অফ রেডিয়াস অফ nth অরবিট অফ হাইড্রোজেন লাইক অ্যাটম। ঠিক আছে, হাইড্রোজেন লাইক অ্যাটম কাকে বলছে? হাইড্রোজেন লাইক অ্যাটম বলছে হাইড্রোজেনের মতো যে অ্যাটম গুলো, মানে হাইড্রোজেনে ধরো একখানা ইলেকট্রন আছে, একখানা ইলেকট্রন থাকে যে যে অ্যাটম বা আয়ন গুলোতে, তাকেই বলে হাইড্রোজেন লাইক অ্যাটম। যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলো হচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটম। ঠিক আছে, আচ্ছা, এবারে এখানে আমরা কি করব? এখানে আমরা ওই হাইড্রোজেন লাইক অ্যাটমের যে অরবিট গুলো আছে, ঠিক আছে, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ওই জন্য nth বলেছি। ঠিক আছে, nth অরবিট, ঠিক আছে, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, এই বিভিন্ন অরবিট গুলো রেডিয়াস, ভেলোসিটি, ঠিক আছে, এনার্জি, এইগুলো ক্যালকুলেট করবো। মানে অরবিটের তো ভেলোসিটি না, অরবিটের উপর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনটা এনার্জি, এগুলো আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আস্তে আস্তে ডিরাইভেশন গুলো করে 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 আমরা এগোবো। এইবারে ডিরাইভেশন গুলো কিন্তু তোমাদের সরাসরি পরীক্ষায় আসবে না। ঠিক আছে, আসবে না, আবার খুব ছোটভাবে দিয়েও দিতে পারে, কিন্তু না দেওয়ার সম্ভাবনাই বেশি, এতদিন ধরে খুব একটা দেয়নি। কাজেই তোমরা ধরে রাখতে পারো যে মোটামুটি আসবে না, কিন্তু তোমাদের একটা বেস থেকে, একটা গ্রাউন্ড লেভেল থেকে কনসেপ্টটা তৈরি করার জন্য ডিরাইভেশন গুলো কিন্তু সত্যিই দরকার। ঠিক আছে, তো কাজেই যখন তোমরা ডিরাইভেশন গুলো শিখে নিবে, ঠিক আছে, আর একদম লাস্টে যে আমি ফর্মুলাগুলো বক্স করব, যে ফর্মুলাগুলো লিখবো, ওই ফর্মুলাগুলো দিয়েই কিন্তু তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে। নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসেই, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসেই। ঠিক আছে, কাজেই ডিরাইভেশন গুলো একটু মন দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো, তারপরে তোমরা আস্তে আস্তে নিউমেরিক্যাল প্রবলেমও সলভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, একটা অ্যাটমের বেসিক স্ট্রাকচার কি হয়? একটা অ্যাটমের বেসিক স্ট্রাকচার হয়, সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, ইলেকট্রন বলছি, প্রোটন, নিউট্রন, এগুলো থাকে। ঠিক আছে, আর তার সাইডে অরবিট থাকে, সেই অরবিটে কে ঘোরে? সেই অরবিটে ইলেকট্রন ঘোরে। আচ্ছা, তাহলে এখানে একটা আমি ইলেকট্রন আঁকি, ধরো এই অরবিটে একটা ইলেকট্রন ঘুরছে। ক্লিয়ার? এইবারে এই যে ইলেকট্রনটা একটা নিউক্লিয়াসকে সেন্টার ভেবে তার চারিদিকে একটা রেডিয়াস বরাবর একটা ডেফিনিট একটা অরবিটে ঘুরছে, এই যে কন্টিনিউয়াসলি সে রোটেট করে যাচ্ছে, ঠিক আছে, তাকে কোনো একটা ফোর্স আছে যে তাকে রোটেট করতে সাহায্য করছে, না হলে তো সে রোটেট করতে পারতো না। কোনো একটা কিছু তুমি ভাবো না, তুমি ধরো হাতের আঙ্গুলে সুতো বেঁধে কোনো একটা ঢিল ঘোরাচ্ছ, ঠিক আছে, সুতোর আর এক মাথায় তোমার আঙ্গুলে লাগিয়েছো, আর এক মাথায় একটা ঢিলে বেঁধেছো, তো তুমি ঢিলটাকে ঘোরাচ্ছ, তাই এখানে ফোর্সটা কে দিচ্ছ? ফোর্সটা তুমি দিচ্ছ। ঠিক আছে, তো ঢিলটার সাথে তোমার মানে ঢিলটা তোমার আঙ্গুল থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে ওই যে টেনশনটা, দড়ির যে টান, ওই যে সুতোর যে টান, ওকে ওটা টেনে রেখেছে। তাহলে এইখানেও ইলেকট্রন এখান থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, তার কারণ নিউক্লিয়াস ওকে টেনে রেখেছে, কারণ নিউক্লিয়াসে একটা পজিটিভ চার্জ আছে আর ইলেকট্রন নিজে একটা নেগেটিভ চার্জ। এখানে কি হচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স তোমরা পড়েছো। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল যেটা আমরা বলি। ঠিক আছে, তো সেই আকর্ষণ বলের মাধ্যমে এরা দুজন দুজনকে টেনে রেখেছে। ঠিক আছে, সেই আকর্ষণ বলের ডিরেকশনটা কোন দিকে? সেই আকর্ষণ বলের ডিরেকশনটা হয় ভেতরের দিকে, একে টানছে। ঠিক আছে, এই আকর্ষণ বলটাকেই জেনারেলি আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। এটাকে বাংলায় বলি অভিকেন্দ্র বল, মানে কেন্দ্রের দিকে। অভিকেন্দ্র বল মানে কেন্দ্রের দিকে, মানে টুয়ার্ড সেন্টার, সেন্টারের দিকে যে বলটা কাজ করছে, ভেতর দিকে যে বলটা কাজ করছে, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। এইখানে অভিকেন্দ্র বলটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, যখন পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে, তখন অভিকেন্দ্র বলটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। ঠিক আছে, তো অভিকেন্দ্র বলটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু বলটা হচ্ছে একটা কনসেপ্ট, একটা জেনারেলাইজ কনসেপ্ট, যে কেন্দ্রাভিমুখী বা টুয়ার্ড সেন্টার যে বলটাই কাজ করে তাকেই বলে সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। ঠিক আছে, এইবারে এই বলটার
ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের জন্য তৈরি হচ্ছে, তাহলে এই বলটা ভেতরের দিকে কাজ করছে। এইবারে ও কি করে, ওর অপোজিট দিকে আর একটা বল ফিল করে, যেটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ফোর্স নয়, সেটা একটা থিওরিটিক্যাল বা কাল্পনিক বল। ঠিক আছে, সে একটা বল ফিল করে, সেটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, বাংলায় বলি অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল, ঠিক আছে, বাংলায় বলি অপকেন্দ্র বল। এই বলটা কি করছে, এই বলটা ও মানে সেন্টারের অপোজিট দিকে ফিল করছে, ও সেন্টারের অপোজিট দিকে ফিল করছে, আর সেন্ট্রিপিটাল ফোর্সটা সেন্টারের দিকে ফিল করছে। তার ফলে কি হচ্ছে, ওর আলটিমেটলি ভেলোসিটির মুভমেন্টটা, তুমি ভাবো ওর যে অরবিটটা আছে, অরবিটের ট্যানজেন্ট বরাবর, অরবিটের ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর যায়। স্পর্শক কাকে বলে, ধরো কোনো একটা বৃত্ত আছে, কোনো বৃত্তের এই পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর আমি যদি বলি তোমাকে একটা স্পর্শক আঁকতে, সেই স্পর্শকটা হচ্ছে এরকম করে একটা লাইন যাবে, যেটা শুধুমাত্র বৃত্তটাকে ওই পয়েন্টেই টাচ করবে। ঠিক আছে, আর যেটা রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হবে, মানে যেটা রেডিয়াসের সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এগুলো তোমরা লাইন টেনে পড়ে এসছো, ঠিক আছে, এই ট্যানজেন্ট এগুলো দিয়ে তোমরা বিভিন্ন থিওরেমও পড়ে এসছো, জিওমেট্রিতে কোনো অসুবিধা নেই। তো এই স্পর্শক বরাবর কি কাজ করে, ওর ভেলোসিটিটা কাজ করে। স্পর্শক বরাবর কি কাজ করে, ওর ভেলোসিটিটা কাজ করে। ঠিক আছে, এইবারে কি হচ্ছে, এইবারে যত এইদিকে ভেলোসিটি যাচ্ছে, এইবারে যখন এখানে চলে এলো, ধরো পজিশনটা যখন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এখন এখানে আছে, এবার ধরো পজিশনটা এখানে এলো, ঠিক আছে, এখানে আসার পর কি এইদিকেই কাজ করবে, এদিকে কাজ করবে না, কারণ অ্যাট্রাকশন ফোর্স আছে, তো অ্যাট্রাকশন ফোর্সের জন্য বারবার কি করছে, ওর ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে ও একটা সার্কুলার অরবিটে রোটেট করতে পারছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমার মধ্যে কথা একটা ছোটখাটো ধারণা। এবার এটা দিয়ে আমরা রেডিয়াস ক্যালকুলেশন করব। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা কি বললাম, যে সেন্ট্রিপিটাল ফোর্স, এটা দেখে নেবো। এটা কি বললাম, অ্যাট্রাকশন ফোর্স। এটা কি বললাম, অ্যাট্রাকশন ফোর্স, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। তাহলে ধরো যে এই যে অ্যাটমটা আমরা নিয়েছি, সেই অ্যাটমের অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড, সেই অ্যাটমের অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড, মানে নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে জেড। ঠিক আছে, আর চার্জ অফ ইলেকট্রন হচ্ছে ই, চার্জ অফ ইলেকট্রন হচ্ছে ই, তাহলে চার্জ অফ প্রোটনও হবে ই। এখানে আমি লিখে দিই যে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন অর প্রোটন। ঠিক আছে, জেড হচ্ছে, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন আর প্রোটন, আর আর হচ্ছে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা হচ্ছে আর। ঠিক আছে, রেডিয়াসটা হচ্ছে আর, ভি হচ্ছে ভেলোসিটি, আর ইলেকট্রনের এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, মাস অফ অ্যান ইলেকট্রন। এগুলো আমার লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কুলম্ব কি বলছে, কুলম্ব বলছে যে দুটো চার্জ যদি পরস্পরের মানে আকর্ষণ করে, তাহলে সেই আকর্ষণ বলটার মান কত হয়, আকর্ষণ বলটার মান হয় দুটো চার্জের যে আধান আছে তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের যে রেডিয়াস আছে তার স্কোয়ার। দুটো চার্জের আধানের গুণফল ডিভাইডেড বাই রেডিয়াসের স্কোয়ার। মানে এখানে ধরো এই নিউক্লিয়াসের ভেতরে চার্জ কত, একটা প্রোটনের চার্জ হচ্ছে ই, তাহলে কখানা প্রোটন আছে, অ্যাটমিক নাম্বার জেড, তাহলে জেড খানা প্রোটন আছে, তাহলে জেড খানা প্রোটনের চার্জ কত হবে, জেড ই, জেড ই, এটা হবে। আর একটা ইলেকট্রনের চার্জ কত, ই ইন্টু ই বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমার কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে আমরা এখানে যেটা ধরছি। ঠিক আছে, এবার সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি হয়, সেন্ট্রিফিউগাল ফোর্সটা হয় এমভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিফিউগাল ফোর্সটা হয় এমভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এবার এই দুটোকে ইকুয়েট করে আমরা এই দুটো ফোর্স আজকে ইকুয়াল বলেই সে ওরকম ডিরেকশনে মুভ করতে পারছে। তো এই দুটোকে ইকুয়েট করে আমরা এখান থেকে ভি এর একটা রিলেশন পাবো। কি পাবো দেখে নি, তাহলে এমভি স্কোয়ার বাই আর, তাহলে এখানে ধরো আর আর একটা একটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এমভি স্কোয়ার ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই আর। কোনো সমস্যা আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই এম ইন্টু আর। ঠিক আছে, এইটা আমি রেখে দিই, এরপরে আমরা দেখছি। আচ্ছা, এইবারে আমরা জানি বোরের যে থিওরেম গুলো আছে, স্বীকার্য গুলো আছে, ঠিক আছে, বা পস্টুলেট গুলো আছে, সেগুলো থেকে আমরা কি জানি, আমরা জানি যে কোনো অরবিটের কৌণিক ভরবেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই অরবিটের এইচ বাই 2 পাই এর ইন্টিজারের মাল্টিপলের সমান হয়। মানে কোনো অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি এমভিআর, এমভিআর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। এটা কি হয়, এইচ বাই 2 পাই, এই
পার্টটার কোনো একটা মাল্টিপেলের ইন্টিজার দিয়ে মাল্টিপেলের ইকুয়াল হয়, মানে এন। এনটা হচ্ছে নাম্বার অফ অরবিট, মানে n ইকুয়াল টু 1 হচ্ছে ফার্স্ট অরবিট, n ইকুয়াল টু 2 হচ্ছে সেকেন্ড অরবিট, এটা হচ্ছে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। তাহলে এখান থেকে v ইকুয়াল টু বার করব nh বাই mr 2mr পাই, এই তো বেরোবে নাকি? ঠিক আছে, তাহলে এখান থেকে ভি স্কোয়ার বার করবো n স্কোয়ার a স্কোয়ার বাই 4m স্কোয়ার r স্কোয়ার পাই স্কোয়ার, বেরোলো। তাহলে এটাও ভি স্কোয়ার, এটাও ভি স্কোয়ার, এই দুটোকে আমরা ইকুয়েট করে দিতে পারি, এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। ইকুয়াল করে দিলে আমরা কি পাবো দেখি, ঠিক আছে, এই যে জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু কি পাচ্ছি, এন স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে, 4m স্কোয়ার আর স্কোয়ার পাই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এবার এখানে আমি আর এর ভ্যালু বার করবো, আমি কি ক্যালকুলেট করছি, রেডিয়াস ক্যালকুলেট করছি। তাহলে রেডিয়াস বার করবো, কি হবে এখান থেকে রেডিয়াস বার করলে, ধরো এই আর স্কোয়ারটাকে আমি এদিকে গুণে নিয়ে যাই, ঠিক আছে, এই জেড স্কোয়ারটাকে আমি ওদিকে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আর স্কোয়ার বাই আর, এখান থেকে আর একটা কেটে যাবে, ঠিক আছে, তাহলে এন স্কোয়ার ই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড স্কোয়ার, এটা পেলাম তো। তাহলে আর ইকুয়াল টু কত হবে, এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার আর এর রিলেশন। এইবারে আমি যখন এটাকে একটু বক্স করে রাখো, এটা হচ্ছে তোমাদের লাগবে, ঠিক আছে, অঙ্ক করতে এই ফর্মুলাটা তোমাদের লাগবে। তাহলে স্যার এত বড় ফর্মুলাটা মুখস্থ করতে হবে? করতে পারলে ভালো, করার চেষ্টা করতে হবে। যদি না পারো তাহলে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বসাই, এইচ পাই জেড ই, এগুলো তো সব কনস্ট্যান্ট। এইচ কি, সরি এখানে বলে দিই, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এইচটা কি, এইচটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা এখানে একটা এম, আচ্ছা এখানে একটা ভুল লিখেছি, এই দেখো এখানে একটা এম আছে, ঠিক আছে, এই যে এম আর, ঠিক আছে, তাহলে এইটা উপরে চলে যাবে, ইনটু এম হয়ে যাবে, তাহলে এখানে একটা এম কেটে যাবে, তাহলে এখানে এম, শুধু এম পড়ে থাকবে, ঠিক আছে। তো এই ভুলচুক গুলো হতেই থাকবে। তো রেডিয়াস হচ্ছে এন স্কোয়ার স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, ঠিক আছে। এইভাবে তোমরা মুখস্থ রাখতে পারো, বা আমি কি বলছি যে এই এইচটা প্লাঙ্কস কনস্ট্যান্ট, তার মানে এটা একটা ভ্যালু আছে, আমরা ভ্যালুটা জানি 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা পাই এর একটা ভ্যালু আছে 3.14, জেড এর একটা ভ্যালু আছে অ্যাটমিক, যে না জেডটা আলাদা ব্যাপার, ই এর একটা ভ্যালু আছে, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ঠিক আছে, মাস অফ ইলেকট্রনটা দেখে নিই, আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি। তো এই কনস্ট্যান্ট টার্মগুলোর ভ্যালু বসিয়ে আমরা কিন্তু আর এর ভ্যালুটা পাই, আর ইকুয়াল টু 0.53, r equal to 0.53 n স্কোয়ার বাই জেড, r equal to 0.53 n স্কোয়ার বাই জেড। এইটা হচ্ছে আমার অঙ্ক করার জন্য শর্ট ফর্মুলা, r equal to 0.53 n স্কোয়ার বাই জেড। এখানে n এর ভ্যালু মানে কততম অরবিটে আছে, কোন অরবিটে আছে, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, 4 অরবিট, সেগুলো আমরা n ভ্যালু দিয়ে n এর জায়গায় সেই ভ্যালুটা বসাবো, ঠিক আছে। আর জেড হচ্ছে কোন অ্যাটমের জন্য আমরা দেখছি, তার অ্যাটমিক নাম্বারটা বসাবো। আর রেডিয়াসের ইউনিট কি হবে, রেডিয়াসের ইউনিট হবে অ্যাংস্ট্রম, কারণ এই ভ্যালুগুলো আমরা যে ইউনিটে বসিয়েছি সেই ইউনিটেই ক্যালকুলেট করে আমার এই ইউনিটটা অ্যাংস্ট্রমই আসছে, ঠিক আছে। তো 0.53 n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটা তোমরা দেখতে পারবে, তোমাদের বইতে করা থাকবে যে এইখানে ভ্যালুগুলো বসিয়ে কি করে এই ভ্যালুটা আসছে, কিছুই না, এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেট করেছে, ঠিক আছে। আমি আর সেটা করে দেখালাম না, আমার মনে আছে দেখে আমি বসিয়ে দিলাম। তো 0.5, তো তোমরা এটা মনে রাখবে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে, এইটা মনে রাখবে বা এইটা মনে রাখলে এই ভ্যালুগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে। এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটার ইউনিটটা কিন্তু অ্যাংস্ট্রম হবে, ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে, ইউনিট অন্য কিছু আবার বসিয়ে দিও না, ক্লিয়ার? দেখে নাও। আচ্ছা তাহলে এখানে আমি এটা তো দেখালাম, ঠিক আছে, এই ফর্মুলার একটা ইউজ তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই, ঠিক আছে। আর অ্যাংস্ট্রমটা কি জিনিস সেটা আর একবার একটু বলে দেবো। এই যে অ্যাংস্ট্রম আমি লিখেছি, 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে। এই যে ইউনিট কনভার্সনটা বলে দিলাম। এবার ধরো তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে যে ক্যালকুলেট দ্য রেডিয়াস ফর হিলিয়াম প্লাস আয়ন, ক্যালকুলেট দ্য রেডিয়াস ফর হিলিয়াম প্লাস আয়ন ইন ইটস সেকেন্ড অরবিট, ঠিক আছে। বলেছে n ইকুয়াল টু 2, মানে সেকেন্ড অরবিট হবে,
সেই অরবিটে হিলিয়াম প্লাস আয়নের রেডিয়াস বার করতে। তাহলে কি হবে, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবো, আর ইকুয়াল টু, আমরা জানি হিলিয়াম প্লাস আয়ন মানে হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনও একটা ইলেকট্রন, তাহলে এই ফর্মুলাটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে 0.53 ইন্টু কি হবে আমার এন স্কোয়ার, এনটা কত 2 স্কোয়ার বাই জেড, হিলিয়ামের জন্য জেড কত, হিলিয়ামের জন্য জেড 2, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, হিলিয়ামের জন্য জেড 2, তাহলে 2 2 কেটে 2 স্কোয়ার কেটে গেল, তাহলে 0.53 ইন্টু 2, এটা হবে কত 1.06, তাই তো, এইটা হচ্ছে আমার অ্যাংস্ট্রমে বেরোলো। তাহলে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, ইকুয়াল টু 1.06 ইন্টু 10⁻⁻10 মিটার। ক্লিয়ার, এই হচ্ছে আমার অ্যান্সার। এইভাবেই আমাকে ছোট 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 অঙ্ক করতে হবে। এই ফর্মুলাটার ইউজটা কিন্তু খুব ইজি, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা পরবর্তী ডেরিভেশনে যাব। আচ্ছা, এবারে আমরা রেডিয়াস তো হলো, এবার আমরা ভেলোসিটি, এই ভেলোসিটিটা দেখেন, ঠিক আছে, ক্যালকুলেশন অফ ভেলোসিটি অফ nth অরবিটাল। এটা আমরা কিন্তু রেডিয়াসের ওই ফর্মুলা থেকেই টুক করে নিয়ে চলে আসবো, ঠিক আছে, বেশি ভেজানোর কোনো দরকার নেই। রেডিয়াস ইকুয়াল টু আমরা কি জানি, এম লিখছি কেন, এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা আমরা দেখলাম, তাই তো। আচ্ছা, আবার আমরা কি জানি বোরের থিওরি থেকে, এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, এটাও আমরা দেখেছি। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি হবে, সরি, এখান থেকে আর ইকুয়াল টু কি হবে, এন এইচ বাই 2 পাই এম ভি, এন এইচ বাই 2 পাই এম ভি, এই আর ইকুয়াল, এই দুটোকে আমরা ইকুয়াল করে দিই, তাহলে দেয়ার ফোর এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই এম ভি, 2 পাই এম ভি। কোনো সমস্যা আছে, কোনো ডাউট আছে? ঠিক আছে, এবার আমরা কি বার করবো, এই ভি বার করবো। তাহলে ভিটাকে এদিকে নিয়ে আসবো, বাকি সবাইকে ডান দিকে নিয়ে চলে যাবো, ভিটাকে এদিকে আনলে গুণ হয়ে যাবে, আর ভি ইকুয়াল টু কি আসবে দেখো, এনএইচ বাই 2 পাই তো আছেই, আর এইটা নিচে যারা আছে উপরে চলে যাবে, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার গেল, এটা যারা উপরে যারা আছে নিচে চলে আসবে, এন স্কোয়ার স্কোয়ার। এবার এন এইচ আর এন স্কোয়ার একটা করে কেটে গেল, তাহলে এন এইচ পড়ে থাকলো, 2 আর 4 কাটলে 2 পড়ে থাকবে, পাই স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, দেয়ারফর ভি ইকুয়াল টু 2 পাই এম জেড স্কোয়ার বাই এনএইচ, ভি ইকুয়াল টু 2 পাই এম জেড স্কোয়ার বাই 2 পাই এম জেড স্কোয়ার বাই এনএইচ, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে কি, এই যে এম আছে একটা, এই যে 2 পাই এম ভি, এখানে সরি, এখানটা এম ছিল, এই এম কেটে যাবে, তাহলে এমটা এখানে থাকবে না, তার 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ, ঠিক আছে। ভুল ভাল প্রচুরই করছি, ঠিক আছে, কাজেই তোমরা ফর্মুলাটার দিকেই মন দাও। তো এইটাকে কিন্তু আমরা শর্টে এরকম ভাবে লিখতে পারি যে জেড সি বাই 137 এন, ঠিক আছে। এই ভিটাকে আমরা জেড সি বাই 137, যেমন আরটাকে আমরা 0.53 ইন্টু ওইটা দিয়ে লিখেছিলাম, তো ভিটাকেও আমরা জেড সি বাই 137 এন হিসাবে লিখতে পারি, যেখানে আমি সিটা দিয়ে কি রিপ্রেজেন্ট করছি, ভেলোসিটি অফ লাইট বা ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ভেলোসিটি অফ লাইটের ফর্মুলা ভ্যালু কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এনটা হচ্ছে নাম্বার অফ অরবিট, কোন অরবিটে ইলেকট্রনটা আছে, তাহলে সেই ইলেকট্রনটার ভেলোসিটিটা এই ফর্মুলা দিয়ে আমরা পাবো, বা তোমরা এটাতেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে পাইটার ভ্যালু তোমরা জানো, জেডটা অ্যাটমিক নাম্বার, এনটা হচ্ছে nth অরবিট, আর এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন, আর এইচটা হচ্ছে প্লাঙ্কস। আচ্ছা, রেডিয়াস দেখলাম, ভেলোসিটি দেখলাম, এবার দেখবো এনার্জি, ঠিক আছে, চটপট। আচ্ছা, তো এনার্জি আমরা কি জানি, কোনো বস্তু বা কোনো পার্টিকেলের মোট এনার্জি হচ্ছে বা টোটাল এনার্জি হচ্ছে তার কাইনেটিক এনার্জি আর তার পোটেনশিয়াল এনার্জির যোগফল, স্থিতিশক্তি আর তার গতিশক্তির যোগফল, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এনার্জি ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি কে ই প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, ঠিক আছে। এইবারে এটা আমরা কি জানি, কাইনেটিক এনার্জি হচ্ছে কোনো বডির হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। আর এখানে পোটেনশিয়াল এনার্জিটার ফর্ম হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর, পোটেনশিয়াল এনার্জিটার ফর্ম হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর। এটা কি করে এলো, এটা তোমরা ক্লাস 12 ফিজিক্সে গিয়ে দেখবে, যখন দুটো চার্জ পার্টিকেলের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মটা এটা কি করে হয়, ঠিক আছে। এখন তোমরা খালি এটা মনে রাখো যে
দুটো চার্জ পার্টিকেলের যদি আকর্ষণ বল তারা আকর্ষণ করে তাহলে তাদের পোটেনশিয়াল এনার্জির ফর্মটা এরকম হয়। ঠিক আছে, এবার হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে ভি এর ভ্যালুটা আমরা বার করেছিলাম, মনে করে দেখো যে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বার করেছিলাম যে এম ভি স্কোয়ার বাই আর, ওই সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স একদম ফার্স্টে করেছিলাম। ঠিক আছে, এইখান থেকে ক্যালকুলেট করে আমরা ভি কি পেয়েছিলাম, সরি ভি স্কোয়ার কি পেয়েছিলাম আমরা এখান থেকে ক্যালকুলেট করে, যে জেড স্কোয়ার বাই এম আর, এরকম একটা পেয়েছিলাম তো, ভি স্কোয়ার জেড স্কোয়ার বাই এম আর পেয়েছিলাম। ঠিক আছে, সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি পেলাম, হাফ এম ইন্টু জেড স্কোয়ার বাই এম আর, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস জেড স্কোয়ার বাই আর, তাহলে এম এম কেটে গেল, তাহলে জেড স্কোয়ার, তাহলে কি হবে হাফ জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর, তাহলে জেড স্কোয়ার বাই আর কমন গেলে কি থাকবে, হাফ মাইনাস ওয়ান, তাহলে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, তার মানে কি হবে মাইনাস জেড স্কোয়ার বাই টু আর, এরকম হবে তো। এবার আর এর রেডিয়াসের ভ্যালু আমরা কি জানি চটপট, এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা আমরা জানি রেডিয়াসের ভ্যালু, রেডিয়াসের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেয়ার ফর এনার্জি ইকুয়াল টু কি হবে, মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইন্টু, এটা আর নিচে আছে তার মানে এটা উল্টে যাবে, তাহলে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এ স্কোয়ার, কি কাটছে 2 আর 4টা কাটছে তাই তো, 2 আর 4 কেটে 2 হচ্ছে, আর কিছু কাটছে তো কিছু কাটছে না, এখানে এন স্কোয়ার স্কোয়ার উপরে এন স্কোয়ার স্কোয়ারই নেই, তাহলে কাটাকাটির কোনো গল্প নেই। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু আমরা কি পাবো, মাইনাস 2, এই যে 2টা নাম্বার যেহেতু ওটাকে আগে লিখলাম, পাই স্কোয়ার, ঠিক আছে এম, এই যে এম একটাই আছে, জেড দুটো আছে, জেড স্কোয়ার স্কোয়ার দুবার আছে মানে ই টু দি পাওয়ার 4, তাহলে উপরে সব হয়েছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এনার্জির ভ্যালু, এটা হচ্ছে আমার এনার্জির ভ্যালু। আচ্ছা, এনার্জির ভ্যালু এইখানে আবার সেই কনস্ট্যান্ট গুলো বসানো যায়, কনস্ট্যান্ট গুলো কি, পাই, এম মাস অফ ইলেকট্রন, ই চার্জ অফ ইলেকট্রন, এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট, এগুলো যখন আমরা বসাবো তখন এই জেড স্কোয়ার আর এন স্কোয়ারটা আলাদা থাকবে, তাহলে তখন এনার্জির ফর্মটা চলে আসবে মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হচ্ছে এনার্জির ফর্ম, এটার ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট, এটার ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, একটা জিনিস জেনে রাখা ভালো, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, এটা হচ্ছে এনার্জির ভ্যালু, মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। বিভিন্ন nth অরবিট মানে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, বিভিন্ন অরবিটের যখন আমরা এনার্জি ক্যালকুলেট করব তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে ইউজ করে চট করে আমরা করে ফেলতে পারবো। এই যে এতগুলো ফর্মুলা শেখালাম, এখানে কিন্তু এনার্জির ফর্মুলা দিয়েই তোমাদের নিউমেরিক্যাল বেশি আসে, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এই যে এনার্জি এক্সপ্রেশনটা আছে, এনার্জি এক্সপ্রেশনে মাইনাস 13.6 বা মাইনাস এইটা, এইখানে আগেগুলোতে তো মাইনাস এলো না স্যার, এটা তো কেন মাইনাস এলো, এই মাইনাসের একটা সিগনিফিকেন্স আছে। ঠিক আছে, মাইনাসের সিগনিফিকেন্সটা কি, মাইনাসের সিগনিফিকেন্সটা হচ্ছে বলছে যে ধরো কোনো একটা ইলেকট্রন ইনফিনিটিতে আছে, এন ইকুয়াল টু ইনফিনিটি, অসীম দূরত্বে আছে, ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তো সেইখান থেকে কোনো একটা ইলেকট্রনকে যখন আমরা কোনো একটা nth অরবিটাল বা 1 2 3 4 5 6 যে কোনো একটা অরবিটালের মধ্যে যখন নিয়ে আসবো তখন এই অ্যামাউন্ট অফ এনার্জিটা ও রিলিজ করবে, তখন এই অ্যামাউন্ট অফ এনার্জিটা ও রিলিজ করবে, তার ফলে ওর যে এনার্জি, টোটাল এনার্জি যেটা থাকবে তার থেকে এই অ্যামাউন্ট অফ এনার্জিটা কমে যাবে, ওই জন্য আমরা এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করি, এটাই হচ্ছে এই নেগেটিভ সাইনের সিগনিফিকেন্স। আচ্ছা, এবারে আমরা রিডবার্গ ইকুয়েশন দেখে নেবো। ঠিক আছে, এটাই মোটামুটি আমাদের এই টপিকের জন্য শেষ পার্ট। ঠিক আছে, রিডবার্গ ইকুয়েশনটা কি করে আসে, রিডবার্গ ইকুয়েশনটা আসে যখন ইলেকট্রন একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে জাম্প করে, ঠিক আছে, সেই জাম্পের সময় তার যে এনার্জি ডিফারেন্সটা হয়, সেই যে এনার্জি যে চেঞ্জটা হয়, কতটা এনার্জি বেরোলো বা কতটা এনার্জি অ্যাবজর্ব করলো, সেই এনার্জিটার ক্যালকুলেট করে আমরা রিডবার্গ ইকুয়েশনকে আনতে পারি। ঠিক আছে, তো ধরো n1 into n1 অরবিট, এটা n2 অরবিট, এটা n3 অরবিট, এখানে ধরো নিউক্লিয়াস আছে, তো n1 থেকে n2 তে বা n2 থেকে n1 এ গেলে কিরকম করে কি চেঞ্জ পত্র হবে সেগুলো আমরা এখন একটু দেখবো। তাহলে ধরো এনার্জি চেঞ্জ মানে ডেল্টা ই, তাই তো, ডেল্টা ই হচ্ছে ই ধরো n2 মাইনাস ই n1, ই n2 মাইনাস ই n1, ই n2 তে ছিল, ই n2 এনার্জি বেশি, নিচে যত নামবে এনার্জি ভ্যালু তত কমবে। ঠিক আছে, আচ্ছা
এইবারে এই যে এনার্জির এটা আমরা এক্সপ্রেশনটা আমরা এটা বার করলাম একটু আগে, মনে আছে তো? ঠিক আছে, তো এইটা আমরা দুটোতেই বসাবো, তাহলে কি হবে -2π²m। আচ্ছা, জেডটা এখানে জেড ইকুয়াল টু 1 বসিয়ে দেবো, কারণ আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য বার করছি, হাইড্রোজেন অ্যাটমের জন্য অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তাহলে 1 একবারে বসিয়ে দিচ্ছি। 2π²m e⁴ by n2 minus of -2π²m e⁴ by n1² ঠিক আছে, এখানে দেখো সবই সেম, খালি n1 আর n2 টা আলাদা। ঠিক আছে, তাহলে এটা কমন নিলে কি হবে 2π²m e⁴ by h² যদি কমন নিই, তাহলে 1/n1², এটা মাইনাস মাইনাসে প্লাস, -1/n2²। হবে না? হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এলো। তাহলে এবার ই আমরা কি জানি, ই ইকুয়াল টু এইচ নিউ, তাই তো? এইচ নিউ মানে হচ্ছে hc/λ, এটা জানি তো, এইচ নিউ মানে হচ্ছে hc/λ। তাহলে hc/λ ইকুয়াল টু, এখানে লিখে দিই, hc/λ ইকুয়াল টু এটা। ঠিক আছে, তাহলে 1/λ ইকুয়াল টু কত আসছে, 1/λ ইকুয়াল টু 2π²m e⁴ ইন্টু সরি, নিচে CH³ এখানে 1/n1² মাইনাস 1/n2², যেমন ছিল তেমনই আছে। আচ্ছা, 1/λ মানে কি জানি, ল্যামডা কি আমার, ল্যামডা হচ্ছে আমার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, 1/λ হচ্ছে আমার ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, সেটাকে আমরা নিউ বার দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে নিউ বার ইকুয়াল টু, আচ্ছা এটা কিন্তু ভি নয়, এটা নিউ, ঠিক আছে, নিউ বার ইকুয়াল টু 2π²m e⁴ by CH³ ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, এইবারে এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে, এই পুরো কনস্ট্যান্ট টার্মটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট হিসাবে ইউজ করতে পারি, 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, এটা হচ্ছে নিউ বার। এইভাবে আমরা কোনো দুটো স্টেটের মধ্যে ইলেকট্রন ট্রানজিশনের ওয়েভ নাম্বার ক্যালকুলেট করতে পারি। এই কনস্ট্যান্টটাকে আমরা বলি রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এই ইকুয়েশনটাকে আমরা বলি রিডবার্গ ইকুয়েশন। এই রিডবার্গ কনস্ট্যান্টের, এই যে রিডবার্গ কনস্ট্যান্ট আছে, রিডবার্গ কনস্ট্যান্টের এই যে এই ভ্যালুটা, এইগুলো দেখো পাই, এম, ই, সি, এইচ, এগুলো সবই কনস্ট্যান্ট। আচ্ছা, সিটা কি, সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, মনে থাকে যেন। এই সবগুলো কনস্ট্যান্টের ভ্যালু বসি, আর এইচ এর ভ্যালু আছে 109737 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিডবার্গের ভ্যালু। তো এই ভ্যালুটা বসিয়ে এখানে n1 n2 ভ্যালু বসিয়ে আমরা নিউ বার ক্যালকুলেট করতে পারি, বা নিউ বার ভ্যালু বা n1 দিয়ে দিলে আমরা n2 বার করতে পারি। তো বিভিন্ন ভাবে আমরা নিউমেরিক্যাল প্রবলেম গুলোকে সলভ করতে পারবো রিডবার্গ ইকুয়েশনের মাধ্যমে। আজকে আমরা তাহলে বোর্ডের ক্যালকুলেশন গুলো দেখলাম। পরের দিন আমরা কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন কি করে বার করতে হয় শিখে নেব।